দখলদার ইসরায়েল সোমবার রাতে ইয়েমেন, লেবানন, সিরিয়া এবং গাজায় সমন্বিত বিমান ও ড্রোন হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। গাজায় এই হামলায় কমপক্ষে ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীদের অবকাঠামো। ইয়েমেনের হোদেইদা প্রদেশে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় অন্তত ৬টি বোমা হামলা এবং রাজধানী সানার নিকটে ৩টি হামলা হয়েছে। লেবাননের বেকা উপত্যকা সংলগ্ন জান্তা শহরের উপকণ্ঠে ৬টি বিমান হামলা এবং দক্ষিণ লেবাননের সিফরা গ্রাম ও টাইর হারফায় ড্রোন হামলা চালানো হয়। সিরিয়ার সরঘা শহরেও বিমান হামলা চালানো হয়েছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলাগুলো গাজার বাড়িঘর, যানবাহন এবং সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়েছে। ইসরায়েলি সূত্রে জানা গেছে, প্রায় ৩০টি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয় এবং মূলত হোদেইদা বন্দরের সামরিক অবকাঠামো টার্গেট ছিল, যেখান থেকে হুথিরা রেড সি অঞ্চল ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে থাকে। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক ভিডিও বার্তায় বলেন, সেনারা এখন পর্যন্ত গাজার যেসব অঞ্চল দখল করেছে সেখান থেকে তারা আর সরবে না। তিনি আরও বলেন, গাজায় হামলা আরও তীব্র করা হবে। এই সমন্বিত হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। চলমান ভারত পাকিস্তান কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই করাচি বন্দরে ভিড়েছে তুরস্কের একটি যুদ্ধ জাহাজ, যা ভারতের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান নৌবাহিনী নিশ্চিত করেছে, তুর্কি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ টিসিজি বুকাদা রোববার করাচি বন্দরে নোঙর করেছে। পাকিস্তান বলছে, এই সফর দুই দেশের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করার অংশ। তবে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নয়াদিল্লি এই ঘটনায় উদ্বিগ্ন, বিশেষ করে এমন সময় যখন পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মহল বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ পাকিস্তান ও তুরস্কের মধ্যে সামরিক সম্পর্ক আগেও ছিল, তবে সাম্প্রতিক সময়ে সেটি নতুন মাত্রা পেয়েছে। করাচিতে তুর্কি যুদ্ধজাহাজের উপস্থিতি সেই সম্পর্কের আরেকটি ইঙ্গিত। পাকিস্তান নৌবাহিনীর তথ্য অনুযায়ী করাচি বন্দরে পৌঁছানোর পর যুদ্ধজাহাজটি উষ্ণ অভ্যর্থনা পায় এবং অবস্থানকালে তুর্কি ও পাকিস্তানি নৌসেনারা যৌথ অনুশীলনে অংশ নেবে। গত কয়েক বছরে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দৃঢ় হয়েছে। তুরস্ক পাকিস্তানকে ড্রোন, সাবমেরিন, আপগ্রেড প্রযুক্তি এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। দুই দেশের মধ্যে নিয়মিত যৌথ সামরিক মহড়াও অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আতাতুর্ক ১৩ নামে একটি সাম্প্রতিক মহড়া, যেখানে দুই দেশের স্পেশাল ফোর্স অংশ নেয়। সম্প্রতি করাচি বিমানবন্দরে একটি তুর্কি সামরিক বিমান অবতরণ করে, যা নিয়ে ভারতে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়। ভারতীয় গণমাধ্যম দাবি করে, তুরস্ক পাকিস্তানে অস্ত্র পাঠাচ্ছে, তবে তুরস্ক সাফ জানিয়ে দিয়েছে, বিমানটি শুধু জ্বালানি গ্রহণের জন্য অবতরণ করেছিল। অস্ত্র সরবরাহের অভিযোগ ভিত্তিহীন। ভারতের প্রতিক্রিয়া ছিল কঠোর, বিশেষ করে পেহেলগামের সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসার পর নয়াদিল্লি কূটনৈতিকভাবে চাপ বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে তুরস্কের এমন পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে তৃতীয় পক্ষ হিসেবে তুরস্কের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করছে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার কারণে ভারতের কৌশলগত পরিকল্পনায় এখন তুরস্ককেও বিবেচনায় নিতে হবে।
রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সর্বশেষ এই হামলার পর নিরাপত্তার কারণে মস্কোর 4টি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়া। কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে রাশিয়া। মঙ্গলবার 6 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার 6 মে রাতে চালানো ড্রোন হামলায় মস্কোর আকাশসীমায় কমপক্ষে 19টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন। কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের একটি প্রধান মহাসড়কে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অবশ্য এই হামলা প্রসঙ্গে ইউক্রেন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 2 কিশোর আহত হয়েছে এবং শহরের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা। ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে তারা কুরস্ক অঞ্চলের টিওতকিনো গ্রামের কাছে রুশ বাহিনীর একটি ড্রোন কমান্ড ইউনিটে সফল হামলা চালিয়েছে। অভিযানে রাশিয়ার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তাদের দাবি। রাশিয়ার সামরিক ব্লগারদের বরাতে জানা গেছে, ইউক্রেনীয় বাহিনী সীমান্ত অতিক্রম করে কুরস্ক অঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে। মাইনফিল্ড অতিক্রম করে সাজোয়াজান ব্যবহার করে তারা রুশ প্রতিরক্ষা ঘাঁটিতে হামলা চালায়। পাল্টা প্রতিরোধ হিসেবে রুশ বাহিনী একটি ব্রিজ উড়িয়ে দেয় যাতে ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতি ঠেকানো যায়। এই ঘটনার পর ইউক্রেনের সীমান্তবর্তী সুমি অঞ্চলের কর্তৃপক্ষ 2টি বসতি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে রাশিয়ার সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের আগস্টে ইউক্রেন কুরস্ক অঞ্চলে একটি বড়সড় অভিযান চালিয়ে কিছু এলাকা দখল করে নেয়। পরে রাশিয়া দাবি করে তারা পুরো অঞ্চল পুনরুদ্ধার করেছে। তবে ইউক্রেনের দাবি তাদের সেনারা এখনও ওই অঞ্চলে সক্রিয় রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে এবার মুখোমুখি হল তুরস্ক ও ইসরায়েল। সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী ইসরায়েলি যুদ্ধ বিমানকে প্রতিহত করতে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করেছে তুর্কি বিমান বাহিনী। ইলেকট্রনিক সতর্কতা সংকেত প্রেরণ এবং জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলি বিমানের গতিপথ ব্যাহত করার চেষ্টা চালায় তারা। মধ্যপ্রাচ্যের 2 আঞ্চলিক শক্তির মধ্যে এই বিরল সামরিক প্রতিক্রিয়া বিশ্লেষকরা একটি সম্ভাব্য সংঘর্ষের সূচনা হিসেবেই দেখছেন। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় বেশিরভাগই হয়েছে প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশে এবং ড্রোজ সম্প্রদায় অধ্যুষিত এলাকায়। ইসরায়েলের দাবি, তারা ড্রোজদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব হামলা চালাচ্ছে। তবে সিরিয়ার সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিচালিত এই হামলাগুলো আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে তুরস্কের এই হস্তক্ষেপ তাৎপর্যপূর্ণ। রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি বিমানগুলো যখন সিরিয়ার ভেতরে অভিযান চালাচ্ছিল, তখন তুর্কি বিমানগুলো ইসরায়েলি এয়ারক্রাফট সিস্টেমে হস্তক্ষেপ শুরু করে। সতর্ক সংকেত পাঠানো হয় এবং রাডার জ্যামিং এর মাধ্যমে ইসরায়েলি বিমানকে বাধ্য করা হয় আকাশসীমা ত্যাগ করতে। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ এই ধরনের প্রতিবেদন নিশ্চিত করেছে। তুরস্কের এই পদক্ষেপ এসেছে এমন এক সময়ে যখন আঙ্কারা সরাসরি তেল আবিবকে সিরিয়ায় বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বর্তমানে সিরিয়ার পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। এই সময় ইসরায়েলের একতরফা হামলা সিরিয়ার জাতীয় ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় শুধু আঞ্চলিক কূটনীতি নয়, মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তুরস্ক ইসরায়েল সম্পর্কে দীর্ঘদিনের ঠান্ডা উত্তেজনা এখন প্রকাশ্য সামরিক প্রতিক্রিয়ায় রূপ নিচ্ছে কিনা তার সময় বলে দিবে। हमले के 3 दिन पहले ही वहां इंटेलिजेंस रिपोर्ट मोदी जी को भेजा था और उसी लिए मोदी जी ने कश्मीर जाने का प्रोग्राम कैंसल किया था। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিল সংঘটিত সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তান সম্পর্কে চলছে তীব্র উত্তেজনা। এবার এই উত্তেজনার মাঝে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।
তিনি দাবি করেন, হামলার 3 দিন আগে গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক বার্তা পাঠিয়েছিল, যা প্রধানমন্ত্রী মোদি জানতেন। এই তথ্য পাওয়ার পরেই তিনি তার নির্ধারিত কাশ্মীর সফর বাতিল করেন। খাড়গে প্রশ্ন তোলেন, যদি প্রধানমন্ত্রী আগে থেকেই হামলার বিষয়ে জানতেন তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, সরকার স্বীকার করেছে যে এটি একটি গোয়েন্দা ব্যর্থতা, তবে প্রশ্ন থেকে যায় এই ব্যর্থতার দায়ভার কে নেবে। উল্লেখ্য, 22 এপ্রিল পেহেলগামের বৈশারণ উপত্যকায় সন্ত্রাসীরা পর্যটকদের উপর হামলা চালায়, যেখানে 26 জন নিহত হন এবং 20 জন আহত হন। হামলাকারীরা মূলত হিন্দু ও খ্রিস্টান পর্যটকদের লক্ষ্যবস্তু করে। এই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট তথা TRF, যদিও পরে তারা সেই দাবি প্রত্যাহার করে। হামলায় ব্যবহৃত অস্ত্রের মধ্যে ছিল M4 কার্বাইন ও AK-47 রাইফেল। হামলার পর প্রধানমন্ত্রী মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক আহ্বান করেন। সরকার পরে স্বীকার করে যে বৈশারণ উপত্যকা নির্ধারিত সময়ের আগেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল, যা নিরাপত্তা বাহিনীকে অবগত না করেই করা হয়েছিল। এই সিদ্ধান্তই হামলাকারীদের সুযোগ করে দেয়। এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তোলে এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। পাশাপাশি পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার করে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। এই হামলা ও পরবর্তী প্রতিক্রিয়াগুলো কাশ্মীর অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। দখলদার ইসরায়েলে নিজেদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের রেশ না কাটতেই এবার প্রবল বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যার সম্মুখীন হল। রোববার 4 মে 2025 তারিখে ইলাদ শহর সহ আশপাশের মরুভূমি এলাকায় অস্বাভাবিক পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। কিবুৎজ সামারে 34 মিলিমিটার এবং কিবুৎজ ইয়োতভাতায় 17 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে, যার কারণে ইসরায়েলি কর্তৃপক্ষ দেশের দুটি দীর্ঘতম মহাসড়ক হাইওয়ে 19 ও হাইওয়ে 40 বিভিন্ন অংশে বন্ধ করে দিয়েছে। হাইওয়ে 90, যা ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে দক্ষিণের ইলাদ পর্যন্ত বিস্তৃত, সামার মেনুচা জংশন এবং কিবুৎজ কেতুরার কাছাকাছি অংশে বন্ধ করা হয়েছে। হাইওয়ে 40, যা কফর সাবা থেকে বেয়ার শেভা পর্যন্ত বিস্তৃত, মির্জাপের আমন থেকে সিহর জংশন পর্যন্ত বন্ধ রয়েছে। ইলাদ শহরের প্রধান প্রবেশ পথ সহ রুট 12, 40, 90 এবং 204-এ যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জনগণকে বন্যা কবলিত এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন যে প্লাবিত রাস্তা, ঝর্ণা বা জলাশয়ের কাছে যাওয়া বা পার হওয়া জীবনহানির ঝুঁকি তৈরি করতে পারে। দিমোনা শহরে প্রবল বজ্রপাত এবং শিলাবৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বন্যার কারণে রুট 40 এর মির্জাপের আমন থেকে কেতুরা জংশন পর্যন্ত অংশ, আইনগেদি থেকে আরাভা জংশন পর্যন্ত রুট 90 এবং সেখান থেকে দক্ষিণ দিকে ইলাদ পর্যন্ত যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া 204 নম্বর রুটে অবস্থিত হালুকিম জংশনটি মির্জাপের আমনের দিকে বন্ধ রয়েছে। পুলিশ জনগণকে বন্যা কবলিত এলাকায় প্রয়োজন ছাড়া না যাওয়ার আহ্বান জানিয়েছে এবং জরুরি পরিস্থিতিতে 100 নম্বরে কল করার পরামর্শ দিয়েছে। এছাড়া সর্বশেষ তথ্যের জন্য পুলিশ হটলাইন 101 অথবা পুলিশ চ্যাটবটের মাধ্যমে আপডেট নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।